দেখো, লাস্ট ক্লাসে আমরা পার্টিসিপল পড়েছিলাম, সেখানেও ভার্ব ছিল, তার সাথে আইএনজি যোগ করে আমরা একটা ফর্ম পেয়েছিলাম, যেটাকে ভার্বাল ফর্ম বলছি। তার যদি কন্টিনিউটি সেন্স থাকতো তাহলে সে পার্টিসিপল হয়ে যেত। আজকেও এই জিরান পড়ার ক্ষেত্রে বা জিরান পড়ার সময় আমাদের এই ভার্ব নিয়েই কাজ করতে হবে। আমি প্রথম দিনই বলেছি, ভার্ব এই স্পিচটা খুব গুরুত্বপূর্ণ। সব জায়গাতেই এর উপস্থিতি কম বেশি পাওয়া যায়। এটা না থাকলে গুড অ্যান্ড কারেক্ট ইংলিশ লেখা বলা অসম্ভব বা খুব সমস্যা হয়। তাহলে স্যার প্রশ্ন হতে পারে না যে স্যার তাহলে ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয় না, বা ভার্ব ব্যবহার না করে আমরা কোনো সেন্টেন্স লিখতে পারি? আমাদের মনে প্রশ্ন হতে পারে, তাই না? হচ্ছে না? একটা বই আছে প্রায় 200 পাতার, বইটার নাম হচ্ছে আ ট্রেন ফ্রম নো হোয়ার। লেখক হচ্ছেন মাইকেল টেলর। তার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত একটিও ভার্ব নেই। কি বললাম বইটার নাম? আ ট্রেন ফ্রম নো হোয়ার। লেখক হচ্ছেন মাইকেল টেলর। তাহলে ভার্ব ছাড়াও সেন্টেন্স নয়, একটা বই হচ্ছে, উপন্যাস হচ্ছে, গল্প হচ্ছে। চলো আজকে আমরা আসি জিরান্ডে। যারা অনলাইনে আছো তাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবে। জিরান্ডের প্রথম যে ডেফিনেশনটা বলবো আর শেষ যে ডেফিনেশনটা বলবো, দুটোর মধ্যে পার্থক্যটা তোমরা একটু দেখবে, ঠিক আছে? আগে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ, যেটা ইনকমপ্লিট ডেফিনেশনটার গল্প আমরা আগে করি, তারপর এই যে ভার্ব প্লাস আইএনজি, একে কি বলে বলে তো? একটা ভার্ব তার সাথে আইএনজি যোগ করলাম, তাকে বলা হচ্ছে ভার্বাল। কি বলা হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে শব্দটা আমরা পাচ্ছি তাকে বলা হচ্ছে ভার্বাল। যেমন গো প্লাস আইএনজি গোয়িং, গোয়িং ভার্বাল। ডু প্লাস আইএনজি ডুইং, ডুইং ভার্বাল। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমাদেরকে অনেকগুলো ঘটনাবলীর বা অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, কনফিউশনে পড়ে যায়। কেন অনেকগুলো ঘটনাবলী বা অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? না, দেখছি একটা সেন্টেন্স কোথাও প্রথমেই আইএনজি যুক্ত শব্দ, আবার কোথাও শেষে আইএনজি যুক্ত শব্দ, আবার সেন্টেন্সের মাঝখানেও আইএনজি যুক্ত শব্দ। এই আইএনজি যুক্ত শব্দগুলো স্থান ভেদে, অর্থাৎ বিভিন্ন স্থানে, স্থান ভেদে এদের পরিচয় পাল্টে যায়। ভার্বের সাথে আইএনজি যোগ করার পর যে আইএনজি যুক্ত শব্দটি আমরা পাই, স্থান ভেদে এদের পরিচয় পাল্টে যায়। যখন এই যে পরিচয় পাল্টে যাচ্ছে, তখন এই আইএনজি যুক্ত শব্দগুলিকে বা এই ভার্বাল গুলিকে জিরান্ড বলা হয়ে থাকে। এটা কিন্তু ইনকমপ্লিট ডেফিনেশন, কমপ্লিট নয়। কমপ্লিট তোমাদের বোঝানোর পরে আমি ডেফিনেশনটা বলবো। এবার 1 নম্বরে আমি একটা সেন্টেন্স নিচ্ছি যে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। এরকম সেন্টেন্স আমরা শুনেছি, শুনেছি তো? ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। বা খুব কমন একটা সেন্টেন্স, দেখবে সিগারেটের প্যাকেটে লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাই না? দেখো,
এখানে ওয়ার্ক ভার্বটা WAL কে ওয়ার্ক, তার সাথে আইএনজি যোগ হয়েছে, তাই না? এইখানে স্মোক ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, SMOKE স্মোক, তার সাথে আইএনজি যোগ হয়েছে। এটা একটা মনে রাখার বিষয়, কোন ভার্বের শেষে যদি ই থাকে তার সাথে আইএনজি যোগ হলে এটা স্কিপ করে যায়। এসবেরও গল্প আমরা পরে ক্লাসে করবো, এগুলো প্রয়োজন আছে। এখানে স্মোক প্লাস আইএনজি দিয়ে আমরা স্মোকিং পেয়েছি, তাই তো? এবার এই যে ওয়ার্ডটা ওয়াকিং আর এই যে স্মোকিং, ওয়াকিং ওয়ার্ডটা আমরা ভার্ব জানি, ওয়াকড, ওয়াকড, ওয়াকিং, ওয়াকস, তাই না? 5টা ফর্ম আছে তো। স্মোকেরও 5টা ফর্ম তাহলে নিশ্চয়ই থাকবে, তবে তাকে ভার্ব হিসাবে গণ্য করব। এই সেন্টেন্সটা পুরোটা যখন আমরা পড়ছি বা লিখছি তার একটা অর্থ পাচ্ছি তো, যে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো বা একটা ভালো অভ্যাস। ওয়াকিংটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে রইলো? ইজ আ গুড হ্যাবিট। সেন্টেন্সটা কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। ওয়াকিং এই সেন্টেন্সটা কমপ্লিট করছে। আবার প্রশ্ন হচ্ছে গুড হ্যাবিটটা কার, মানে কিসের জন্য গুড হ্যাবিট বা কার উপরে গুড হ্যাবিটটা নির্ভর করছে? হাঁটার উপরে। তাহলে আমরা প্রথম দিনে সেন্টেন্সের ক্লাস করার সময় বলেছিলাম কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তাহলে ওয়াকিং সাবজেক্ট হিসেবে কাজ করছে, করছে তো। আবার ওয়াকিং একটা আইএনজি যুক্ত শব্দ, তার মানে ভার্বাল। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি সাবজেক্টের মতো আচরণ করে তাহলে তাকে জিরান বলে। ক্লিয়ার? দাঁড়াও, লিখবে না, লিখবে না, লিখবে না, এটা 26,000 কম্পিউটারের সমান, লেখার প্রয়োজন নেই, সব পাবে। আগে মন দিয়ে শোনো, বোঝো। এটাও তাই, স্মোক ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে স্মোকিং পেয়েছি। ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে ক্ষতিকর, স্বাস্থ্যের পক্ষে যে ক্ষতিকরের কথাটা বলছি সেটা কিসের জন্য? স্মোকিং এর জন্য। তাহলে স্মোকিং শব্দটা যদি না থাকে তাহলে আমি এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারছি না। আর স্মোকিং শব্দটার উপরেই কিন্তু এই যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ব্যাপারটা নির্ভর করছে। তাহলে স্মোকিং এখানকার সাবজেক্ট, আবার স্মোকিং ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি সাবজেক্টের মতো আচরণ করে তাহলে সেই আইএনজি যুক্ত শব্দকে বা সেই ভার্বালটিকে জিরানি বলে। তাহলে 1 নম্বর কন্ডিশন কি পেলাম? ভার্বের সাথে আইএনজি যোগ করে যে আইএনজি যুক্ত শব্দটি আমরা পাচ্ছি তা যদি সাবজেক্টের মতো আচরণ করে তাহলে তাকে জিরানি বলে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? এবার নাম্বার 2, she likes dancing. বুঝেছে লেখাটা? she likes dancing, তার মানে ডান্স প্লাস আইএনজি, তাই না? তাহলে এই যে ডান্সিং আমরা যে ভার্বালটা পেলাম বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা পেলাম, এখানে দেখো সাবজেক্ট পেয়ে গেছি, সি আছে, এখানে লাইক ভার্বটা পেয়েছি, আবার এখানে ডান্স প্লাস আইএনজি মানে ডান্সিং একটা ভার্বাল পেয়েছি। সে নৃত্য পছন্দ করে বা নাচ পছন্দ করে। সে হয়তো নিজেও নাচ করে সেই জন্য পছন্দ করতে পারে, বা অপরের সে নৃত্য ব্যাপারটা তার ভালো লাগে, সে পছন্দ করে। এবারে এই ভার্বটাকে প্রশ্ন করছি কি পছন্দ করে? ডান্সিং পছন্দ করে তো। সি লাইকস ডান্সিং, সে নাচ পছন্দ করে। এই ভার্ব পছন্দ করা, লাইক কে আমরা প্রশ্ন করলাম হোয়াট দিয়ে, উত্তর পেলাম কি?
ডান্সিং। তাহলে কোন সেন্টেন্সের ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ক্লিয়ার? কোন সেন্টেন্সের মধ্যে উপস্থিত ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে ডান্সিং অবজেক্ট হচ্ছে। আবার ডান্সিং একটা আইএনজি যুক্ত শব্দ অর্থাৎ ভার্বাল। তাহলে কোন সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি অবজেক্টের মতো আচরণ করে তাহলে তাকে জিরান্ড বলে। হয়েছে? ক্লিয়ার? দেখো, প্রথমটা সাবজেক্টের মতো আচরণ করছে, দ্বিতীয়টা অবজেক্টের মতো আচরণ করছে। বোঝা যাচ্ছে কিছু? 3 নম্বরে আসবো। I noticed him standing at the gate. তাহলে আমি তাকে গেটের কাছে দাঁড়িয়ে থাকতে বা গেটে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাই না? এটাকে যদি আমি সাবজেক্ট আর প্রেডিকেটে ভাগ করি তাহলে এটা সাবজেক্ট, এটা পুরোটা প্রেডিকেট। ক্লিয়ার? এবার আগের দিন বলেছিলাম যে আইটাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কি হয়? কমপ্লিমেন্ট। কেন? যদি নোটিস শব্দটি না থাকে সেন্টেন্সটা ইনকমপ্লিট। যদি হিম না থাকে সেন্টেন্সটা ইনকমপ্লিট। যদি স্ট্যান্ডিং না থাকে সেন্টেন্সটা ইনকমপ্লিট। অ্যাট না থাকে, দা না থাকে, গেট না থাকে, কোনো একজন যদি এখানে স্কিপ করে যায় বা অনুপস্থিত থাকে তাহলে সেন্টেন্সটা আমি যেটা বোঝাতে চাইছি এটা ইনকমপ্লিট, কমপ্লিট করা যায়নি বা যাবে না। তাহলে দেখো, নোটিস যদি কমপ্লিমেন্ট হয়, হিম যদি কমপ্লিমেন্ট হয়, অ্যাড যদি হয়, দ্য যদি হয়, গেট যদি হয়, স্ট্যান্ডিংও কমপ্লিমেন্ট, তাই না? কেন না? স্ট্যান্ড প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি কমপ্লিমেন্টের মতো আচরণ করে তাকেও জিরান্ড বলে। বুঝা গেল? বুঝা যায়নি? তাহলে প্রথমে বলেছিলাম কি সাবজেক্টের মতো, তারপর অবজেক্টের মতো, এখন দেখলাম আবার কমপ্লিমেন্টের মতো। কোন বৈশিষ্ট্যটা? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? নাম্বার 4, I know everything about writing a letter. এখানে আইএনজি যুক্ত শব্দ কোনটা? রাইটিং, রাইট প্লাস আইএনজি। আর এখানে একটা প্রিপোজিশন আছে, তাই না? এখানের ভার্ব হচ্ছে নো। নো কে প্রশ্ন করলাম, নো মানে জানা, মানে আমি জানি। আমি কি জানি? রাইটিং এ লেটার। এই রাইটিং যে শব্দটা আমরা পেয়েছি বা ভার্বালটা পেয়েছি বা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা পেয়েছি, সে কার পরে বসেছে বা তার আগে কে বসেছে? এটা প্রিপোজিশন। এটা প্রিপোজিশন, এটা অবজেক্ট, তাই না? কি দিয়ে প্রশ্ন করলে আমি রাইটিং এ লেটারের কথা বুঝতে পারছি? আমি জানি, আমি কি জানি? চিঠি লেখার কৌশল বা চিঠি লিখতে। তাহলে রাইটিং বিষয়টা, রাইটিং এ লেটার পুরোটা অবজেক্ট। তাহলে রাইটিং যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, এটা অবজেক্টের মতো কাজ করছে। আর কার পরে বসেছে বা তার আগে কে বসেছে? প্রিপোজিশন। তাহলে এই অবজেক্টটা কি হলো? প্রিপজিশনাল অবজেক্ট। বুঝতে পারলাম? আইএনজি যুক্ত শব্দ যদি প্রিপজিশনের পরে বসে
তাকে বলা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি প্রিপজিশনাল অবজেক্টের মতো আচরণ করে তাহলে তাকে জিরান্ড বলে। ক্লিয়ার? কে বুঝতে পারোনি এখনো বলবে কিন্তু আমায়। নিট অ্যান্ড ক্লিন মাথাতে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে। বোঝা গেছে এত দূর? 5 নম্বর, দেখবে আমরা প্রচুর এরকম ওয়ার্ড ব্যবহার করি বা ফ্রেজ ব্যবহার করি। ড্রেসিং টেবিল করি না? ড্রেসিং টেবিল, ডাইনিং হল, রানিং রুম, প্লেইং গ্রাউন্ড, স্ট্যান্ডিং ওভেশন, এরকম প্রচুর ব্যবহার করি না আমরা? এই যে ড্রেসিং আর এই যে টেবিল আইএনজি যুক্ত শব্দ বটে তো এটা, তাহলে এটা ভার্বাল। আর টেবিল, টেবিলটা কি? নাউন। মনে রাখবে আইএনজি যুক্ত শব্দ তার সাথে আর একটা নাউন দেওয়া হয়েছে, একটা ভার্বালের সাথে একটা নাউন দেওয়া হয়েছে, দিয়ে যে ফ্রেজটা তৈরি করা হয়েছে বা যে ক্লজটা তৈরি করা হয়েছে। এখানে কার গুরুত্বটা বেশি, ড্রেসিং এর না টেবিলের? যদি টেবিল শব্দটা না থাকে ড্রেসিং এর কোনো গুরুত্ব নেই, টেবিলটার জন্য ড্রেসিংটার গুরুত্ব এখানে বেশি। কিন্তু যেহেতু ও ভার্বাল তাই ওকে আগে দিতে হয়েছে আর নাউনটাকে পরে দিতে হয়েছে, কিন্তু গুরুত্ব বেশি বলে আমাদেরকে লিখতে হচ্ছে নাউন ভার্বাল। বুঝতে পারলাম? এই টেবিল নামক নাউনটার গুরুত্ব বেশি তাই ওকে দিতে হলো নাউন আগে। আর ড্রেসিং, ড্রেস প্লাস আইএনজি ড্রেসিং, সেটা একটা ভার্বাল, এটাকে বলা হচ্ছে নাউন ভার্বাল। এই যে ড্রেসিং শব্দটা আইএনজি যুক্ত শব্দটা কিসের মতো আচরণ করছে? নাউন ভার্বালের মতো। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি নাউন ভার্বালের মতো আচরণ করে তখন তাকে কি বলা হয়? জেরান্ড বলে। গ্রামাটিক্যালি এর একটা নাম আছে এই নাউন ভার্বালের, জানো তোমরা কি? বলা হয় নমিনাল কম্পাউন্ড। গ্রামাটিক্যালি এর একটা নাম আছে, একে বলা হয় নমিনাল কম্পাউন্ড। বলো। হ্যাঁ, এত দূর ক্লিয়ার হয়েছে সকলের? কোনো সমস্যা আছে? নেক্সট, 6 নম্বর হবে তো নাকি? I know the painting of a picture. কি লেখা আছে? I know the painting of a picture. এটাকে আমি আরো অনেক কিছু লিখতে পারি। I know the art of, আচ্ছা একটা দিয়ে উদাহরণটা বোঝাই তারপর আর একটা দেবো, আগে এটা বুঝিয়ে দিই। দুটাকে দিলে তোমাদের গুলিয়ে যেতে পারে। কথা বলা যাবে? হুম, হ্যালো, আমি বেলঘড়িয়ে আছি, ক্লাস চলছে। জানে এরা সব সময়
ফোন করা এদের বন্ধ হবে না জীবনে। কোথায় ছিলাম? আই নো দ্য পেন্টিং অফ এ পিকচার। এখানে আইনজি যুক্ত শব্দ কোনটা? পেন্টিং। এখানে কি আছে? দ্য নামক আর্টিকেল, আর এখানে অব নামক প্রিপোজিশন। এটা কি? এটা কি প্রিপোজিশন? কি এটা? কি প্রিপোজিশন? নামটা কি? অফ নয়, এটা জানার জন্যই বললাম। অব, অব। ও এফ হচ্ছে অব, ও এফ এফ হচ্ছে অফ। বোঝা গেল? এই জন্য বলা হয়, দেখবে, ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ নয়, ম্যান অফ দ্য ম্যাচ। বুঝেছে? যখন দেখবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের আগে দ্য, পরে অফ। কি বললাম? আগে দ্য, পরে অফ। এটা একটা ফ্রেজ, ফ্রেজের মতো কাজ করছে। এই কন্ডিশন বা এই ফরম্যাট থাকবেই। আইএনজি যুক্ত শব্দটার আগে দ্য থাকবে, পরে অফ থাকবে। আবার একটা হতে পারে, আগে অফ থাকবে, তারপর একটা আইএনজি যুক্ত শব্দ থাকবে, তারপরে দ্য থাকবে। তখন তাকে বলা হচ্ছে কি? আইএনজি যুক্ত শব্দটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। আগেটা যেমন ছিল নাউন ভার্বাল, এটা হচ্ছে ভার্বাল নাউন। আর যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ ভার্বাল নাউনের মতো আচরণ করে, তখন তাকে জিরান্ড বলে। এই ফরম্যাটটা মনে রাখবে। আইএনজি যুক্ত শব্দের আগে দ্য, পরে অব। ক্লিয়ার? কে বুঝতে পারোনি? অনলাইনে কেউ আছো যে বুঝতে পারোনি? কেউ আছো? তাহলে এটা কি? এই যে বললাম, দা আগে, তারপর আইএনজি যুক্ত শব্দ, তারপরে অব। তাহলে এবার আমাকে দেখতে হবে আগে অব পরে দা। আই নো দ্য মেথড, এখানে ধরবে না বলে ওপরে লিখে দিচ্ছি, অফ রাইটিং দ্য রিপোর্ট। পেয়েছি? আগে অব, পরে দ্য। রিপোর্ট লেখার পদ্ধতি আমি জানি। আই নো দ্য মেথড অফ রাইটিং দ্য রিপোর্ট। এটাও ভার্বাল নাউন, এটাও ভার্বাল নাউন। ফরম্যাট দুটো আলাদা। এটাতে আর্টিকেলটা আগে, প্রিপোজিশনটা পরে। এটাতে প্রিপোজিশনটা আগে, আর্টিকেলটা পরে। যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের আগে দা বসবে, পরে অব বসবে, ঠিক তার উল্টোটা, আগে অব বসবে, পরে দা বসবে, সেই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দকে বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল নাউন। এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ ভার্বাল নাউনের মতো আচরণ করলে তাকে বলা হবে জিরান্ড। জিরান্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? কেউ বুঝতে পারোনি? ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যদি সাবজেক্টের মতো আচরণ করে, যদি অবজেক্টের মতো আচরণ করে, যদি কমপ্লিমেন্টের মতো আচরণ করে, যদি প্রিপজিশনাল অবজেক্টের মতো আচরণ করে, যদি নাউন ভার্বালের মতো আচরণ করে, যদি ভার্বাল নাউনের মতো আচরণ করে, তাহলে সেই আইএনজি যুক্ত শব্দকে বলা হবে জিরান্ড। কোনো প্রশ্ন কারো? বুঝতে কোনো অসুবিধা? কেউ আছো অনলাইনে যে বুঝতে পারোনি? নেই তো?
তাহলে ডেফিনেশনটা আমরা প্রথমে কি বলেছিলাম, না ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমরা কয়েকটা বিশেষ বিশেষ সমস্যায় পড়তে পারি বা বিশেষ বিশেষ ঘটনাবলীর সম্মুখীন হতে পারি, বলেছিলাম না? তা বিশেষ বিশেষ ঘটনাবলীর সম্মুখীন হলাম তো, কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট, কখনো প্রিপজিশনাল অবজেক্ট, কখনো নাউন ভার্বাল, কখনো ভার্বাল নাউন, হলাম তো? কেন? স্থান ভেদে তার পরিচয়গুলো পাল্টে যাচ্ছে। এইরকম আইনজি যুক্ত শব্দকে আমরা জিরান্ড বলছি, কিন্তু সেটা ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? আগের দিন ক্লাস আমরা পড়েছিলাম ভার্ব প্লাস আইনজি যুক্ত শব্দ কন্টিনিউটি সেন্স থাকলে কি হয়? পার্টিসিপল হয়ে যায়। তাহলে পার্টিসিপল আর জিরান্ড তো এক নয়, এই জন্য ইনকমপ্লিট। তাহলে কমপ্লিটটা কি? না ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ বা ভার্বের সাথে আইএনজি যোগ করে যে শব্দটা আমরা পাচ্ছি, সে যদি সাবজেক্টের মতো আচরণ করে, সে যদি অবজেক্টের মতো আচরণ করে, সে যদি কমপ্লিমেন্টের মতো আচরণ করে, সে যদি প্রিপজিশনাল অবজেক্টের মতো আচরণ করে, সে যদি নাউন ভার্বালের মতো আচরণ করে, বা সে যদি ভার্বাল নাউনের মতো আচরণ করে, তাহলে সেই আইএনজি যুক্ত শব্দটাকে আমরা বলবো জিরান্ড। ক্লিয়ার? ব্যাস।